নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা সুবোধ ঘোষের লেখা সুন্দরম গল্পটি নিয়ে আলোচনা করব। এই সুন্দরম গল্পটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য রয়েছে, কখনো অনার্সের সিলেবাসে, কখনো বা এমএ সিলেবাসে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন এই গল্পটি থেকে আসে, যে সমাজ বাস্তবতার প্রেক্ষাপটে সুবোধ ঘোষের সুন্দরম গল্পটি আলোচনা করো। অথবা আরেকটি প্রশ্ন আসে যে আধুনিক সৌন্দর্য চেতনার ব্যাখ্যা সুবোধ ঘোষের সুন্দরম গল্পে কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তো এই বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের লিখতে গেলে 10 নম্বরের প্রশ্ন যদি আমাদের পরীক্ষাতে আসে, তাহলে অনার্সের কিংবা এমএর সিলেবাসের মতো করে কিভাবে সেই মানটিকে বজায় রেখে আমরা উত্তরটা লিখলে আমাদের 10-এর মধ্যে 7 কিংবা 6.5 এই নম্বরটি উঠবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 3rd সেমিস্টারে গল্পটি পাঠ্য রয়েছে, সেই কারণে যারা কল্যাণীর এমএ স্টুডেন্ট 3rd সেমিস্টার, তারা ভিডিওটা খুব ভালো করে দেখো, তাহলে তোমাদের সুন্দরম নিয়ে যা কিছু অসুবিধা রয়েছে আশা করি সেটা দূর হয়ে যাবে। তো আজকে আমরা এই আধুনিক সৌন্দর্য তত্ত্বের ব্যাখ্যা নিয়েই যদি আলোচনা করি, যে কিভাবে আধুনিক সৌন্দর্য চেতনা এই গল্পটিতে ফুটে উঠেছে। সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে, এই গল্পটির নামটা যদি খেয়াল করো তোমরা, গল্পের নাম দেয়া হয়েছে সুন্দরম এবং প্রশ্নও আসছে সৌন্দর্য চেতনার ব্যাখ্যা। তাহলে আমাদের মনে হতেই পারে যে কোথাও না কোথাও গল্পের মধ্যে সৌন্দর্য চেতনাটা এমনভাবে লুকিয়ে রয়েছে যেটা সমাজের দর্পণে এবং প্রত্যেকটি গল্পের চরিত্রের মাধ্যমে পরিস্ফুট হয়েছে। খুব স্বাভাবিকভাবেই গল্পের প্রেক্ষাপট আমাদের খেয়াল করতে হবে, সেই সাথে গল্পের বিষয়বস্তু যেটা আছে সেটা আমাদের পড়তে হবে। এবং প্রথমেই বলবো, পুরো গল্পটা কিন্তু খুব মন দিয়ে তোমাদেরকে পড়তে হবে। এমন নয় যে তোমরা ইউটিউবে কোনো ভিডিও দেখে নিলে কিংবা কোনো একটা আলোচনার বই পড়ে নিলে সেটাই এনাফ, সেটা কিন্তু এনাফ নয়। অবশ্যই তোমাকে গল্পতে ভালো নম্বর তুলতে গেলে গল্পটা খুব খুঁটিয়ে পড়তে হবে। এবং এখন ডিস্টেন্সেও দেখা যাচ্ছে পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে সেখানে লাইন তুলে প্রশ্ন আসছে। তো লাইন তুলে যখনই প্রশ্ন আসে, তাহলে গল্পটা যদি না পড়া থাকে আমি লাইনটা বুঝতে পারবো না যে কার চরিত্র চাওয়া হয়েছে কিংবা কোন প্রেক্ষাপটটা চাওয়া হচ্ছে। সেটা গেল পারিপার্শ্বিক কথা। এবার আমরা পুরো গল্পের যে প্রশ্ন উত্তরগুলোর কথা বললাম, সৌন্দর্য চেতনার ব্যাখ্যা, সেটা নিয়ে আলোচনা করব। সুবোধ ঘোষের জন্ম 1909 সালে বিহারের হাজারিবাগে। তোমরা আশা করি সবাই জানো এই কথাটা। তাদের পূর্বপুরুষদের দিকে যদি আমরা তাকাই, তাদের পূর্বপুরুষদের কিন্তু জন্মস্থান দেখা যাচ্ছে, রুট মানে যেটা যাদের বলা যায় শিকড় আর কি, সেটা কিন্তু বাংলাদেশ। সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করছেন 1909 সালে, সালটা আমাদের মনে রাখতে হবে। তিনি বিজ্ঞানের একজন কৃতী ছাত্র হওয়া সত্ত্বেও, খুব মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও পড়াশোনাটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারলেন না। তার কারণ আর্থিক অনটন। সংসারের লোক সংখ্যা বেশি কিন্তু অর্থের আগমন একেবারেই কম, সেই কারণে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারলেন না। কি করতে হলো তাকে? বিভিন্ন পেশার সাথে যুক্ত হতে হলো। কখনো তিনি দরিদ্র ক্লিষ্ট, যেগুলো অনাহারে মানুষ মারা যাচ্ছে, এবং মন্বন্তরের সময়টার কথা বলছি, যখন মরক লেগেছিল, সেই মরক লেগে যখন বিভিন্ন বস্তির পর বস্তি মানুষ মারা যাচ্ছে, তিনি তখন সেই বস্তির মানুষদের বিভিন্ন ধরনের প্রতিষেধক দেবার কাজ নিয়েছিলেন। কখনো বাস কন্ডাক্টরের কাজ নিয়েছিলেন, কখনো সার্কাসের দলের কাজে তিনি যুক্ত ছিলেন, বিভিন্ন ধরনের পেশায় উনি যুক্ত ছিলেন। তাহলে খুব স্বাভাবিকভাবেই একটা জিনিস বোঝা যাচ্ছে, এই যে বিভিন্ন পেশার সাথে উনি যুক্ত হলেন, সেই পেশা থেকে তিনি জীবন দীক্ষা নিলেন, এবং এই জীবন দীক্ষাটায় তারই প্রতিফলন করলো কোথায়? এই গল্পগুলোতে। তারই মধ্যে অন্যতম একটি গল্প হচ্ছে সুন্দরম গল্প। এই সুন্দরম গল্পটার বিষয়বস্তুটা আর কি, যেটা নিয়ে আলোচনা করার আগে কিছু কথা বলা খুব দরকার এই গল্পের প্রেক্ষাপটের জন্য। এই গল্পটা কিন্তু একটা মধ্যবিত্ত জীবন চেতনা নিয়ে লেখা একটি গল্প, এবং এই মধ্যবিত্ত জীবন চেতনা যখন নিজের একটা সেফটি ও কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটা ক্লাইম্যাক্স পয়েন্টে চলে যায়, তখন সেই মধ্যবিত্ত সেই জীবনটাকে আঁকড়ে রাখার জন্য অপরাধ পর্যন্ত করতে রাজি, এবং বিভিন্ন খারাপ কাজ পর্যন্ত করতে রাজি। কেন? নিজের অবয়বটা ঠিক রাখার জন্য। সেই তারই গল্প হলো এই সুন্দরম গল্পটি।
মধ্যবিত্ত জীবন চেতনায় সুবোধ ঘোষ খুব সুন্দরভাবে দেখিয়েছেন। একদিকে রেখেছেন সৌন্দর্য চেতনা এবং একদিকে রেখেছেন অসুন্দর, এবং এই সুন্দর এবং অসুন্দরের মধ্যে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেই দ্বন্দ্বটারই প্রেক্ষাপটকালীন যে বিষয়বস্তুটা আছে এবং এই দ্বন্দ্বটার ফলে যে চরিত্রগুলির অন্তর্নিহিত আঁতের কথা, সেগুলো বের হয়ে এসছে অটোমেটিক। আমরা শঙ্খ ঘোষের জোড়াখুন কবিতাটা যারা পড়েছো তোমরা, সেখানে কবি বলছিলেন দুটো জিনিস খুন করা দরকার, একটা হলো লোভ আর একটা হলো ভয়। লোভ জিনিসটা কি, যে আমি লোভ এবং ভয় কেন এটা ত্যাগ করা উচিত? লোভ এবং ভয় ত্যাগ না করলে মানুষ কখনো নিরপেক্ষ বিচার করতে পারে না। আমি চোখের সামনে দেখছি কোনো কিছু একটা ভুল হচ্ছে, কোনো কিছু একটা অন্যায় হচ্ছে, কিন্তু আমার সেই কথাটি বলার সাহস নেই যদি আমার পারিপার্শ্বিক যে মান মর্যাদা রয়েছে সেটা ক্ষুণ্ণ হয়ে যায়, কিংবা পারিপার্শ্বিক যদি কোনো চাপ আমার পরিবারে আসে। সেই জন্য এই লোভ আর ভয় ত্যাগ না করলে মানুষ কখনো নিরপেক্ষ বিচার করতে পারে না, সত্যের পথে দাঁড়াতে পারে না। এই গল্পটিতে আমরা দেখব ঠিক সেই রকম কিছু জীবন চেতনা। এই যে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে যারা বিলং করি, তারা একটা জিনিস খুব লালিত পালিত করে রাখি, আমাদের এই চারিদিকে আমাদের নিজেদের একটা অবয়বের চারপাশে আমরা একটা রক্ষা কবচ তৈরি করে রাখি। রক্ষা কবচ একরকম যেমন বলা যায়, তেমনি আরেক রকম বলা যায় যে আমাদের নিজস্ব একটা প্রতিচ্ছবি তাদের কাছে, সমাজের কাছে আমরা তৈরি করেছি, কিংবা সেটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা, আমাদের যে কাজকর্ম করি আমরা তাদের মাধ্যমে মানুষ কল্পনা করে নিয়েছি যে রক্ষা কবচ তৈরি করে রাখি। রক্ষা কবচ একরকম যেমন বলা যায়, তেমনি আরেক রকম বলা যায় যে আমাদের নিজস্ব একটা প্রতিচ্ছবি তাদের কাছে, সমাজের কাছে আমরা তৈরি করেছি, কিংবা সেটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা, আমাদের যে কাজকর্ম করি আমরা তাদের মাধ্যমে মানুষ কল্পনা করে নিয়েছি যে এই নামটি মানে এই মানুষটি এরকম। তো এই যে একটা ভালো মানুষ, সবাই প্রত্যেকেই আমাদের মধ্যবিত্ত জীবন চেতনার মধ্যে রয়েছে এই ভালো সেজে থাকা। আমরা হয়তো প্রত্যেকে ভালো নই, আমাদের নিজেদেরকে মানুষ কতটুকুই বা চিনি আমরা, আমাদের নিজেদের অজানার মধ্যে যে এই অচেতন স্তর রয়েছে সেখানে হয়তো অনেক কিছু খারাপ জিনিস রয়েছে। কিন্তু এই যে সেই যদি আমরা ইগো ফ্রয়েডের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করি, ইগো এবং সুপার ইগো, অর্থাৎ চেতন, অবচেতন এবং অচেতন। চেতন মনে আমরা তো সবসময় চেষ্টা করছি নিজের একটা সুন্দর প্রতিচ্ছবি তৈরি করার জন্য, কিন্তু অবচেতন মনে কোথাও যেন সেটা দূর হয়ে গিয়ে আমরা সাহসী হতে চাই, আমরা একদম উদ্দাম হতে চাই, আমরা বাঁধন ছেড়ে বেরিয়ে যেতে চাই। আবার অচেতন মন যেটা, সেই অচেতন মনের মধ্যে যেটা এই জিনিসটা আমার রয়েছে বলেই অবচেতন মনে এই জিনিসটা আমি হয়তো স্বপ্নে দেখছি, কিংবা এটা আমি কোথাও না কোথাও ডেসপারেট হওয়ার একটা কল্পনা করছি আমার অবচেতন মনে। কিন্তু চেতন মন আমাকে বাধা দিচ্ছে কোথায়? এই পারিপার্শ্বিকতা, এই যে সমাজ প্রেক্ষাপট, যে সমাজে আমরা বাস করি, সেই সমাজকে তো আমরা এড়িয়ে যেতে পারি না। এড়িয়ে গেলেই কী হবে, আমার এই যে মুখ বলো অথবা মুখোশ বলো, সেটা কোথাও যেন খুলে যাবে, এবং খুলে গেলেই সমস্ত আমরা যেভাবে এতদিন ধরে ছোট্ট চারা গাছকে আমরা যেমন লালন পালন করে রাখি, আমাদের জীবনটাকেও তো আমরা সেভাবেই গঠন করি, তাহলে সেই গঠন করাটা কোথাও যেন ছিন্ন হয়ে যাবে, বাধাপ্রাপ্ত হবে। এই মধ্যবিত্ত জীবন চেতনার মধ্যে আর একটা জিনিস আমরা খুব বেশিভাবে দেখতে পাই, যৌন একটা উদ্দীপনা বলা যাক, কিংবা যৌন একটা আবেগ বলা যাক। এই যে যৌনতা ব্যাপারটা মধ্যবিত্ত জীবন চেতনার মধ্যে এক জায়গাতে গিয়েই শুধুমাত্র বৈধতা পায় কখন, যখন সেটা বিবাহের রূপ বিবাহে গিয়ে পরিণতি পায়, তখন এই যৌনতাটা যেন একটা বৈধ রূপ পায়। তাছাড়া এটা অবৈধ, অন্যায় এবং সমস্ত দিক থেকে অমার্জিত হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে এই গল্পটার দিকে যদি এবার আমরা আসি, এবারে এই মধ্যবিত্ত জীবন চেতনার যে কথাটা বলছিলাম, এই যে যৌন বোধটা তাদের মধ্যে কোথাও সুপ্ত অবস্থায় থাকলেও তারা সেটাকে নিজেদেরকে ওই যে আবেশ করে বেঁধে রেখেছি যে আমি খুব ভালো মানুষ, আমি ভদ্র মানুষ, সুতরাং এই ইমেজটাকে আমাকে বজায় রাখতে হবে, এবং এই ইমেজটা বজায় রাখার জন্য আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়েও থাকে, সেই অন্যায়টাকে ঢাকার জন্য আমাকে আরও বড় একটা অন্যায় করতে হবে। এটা আমাদের মধ্যবিত্ত জীবন চেতনার মধ্যে সবথেকে বড় একটা কালো দিক বলা যায়।
এই গল্পের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনা। কি দেখতে পাচ্ছি, এখানে কৈলাস ডাক্তার বলে একজন সিভিল সার্জন ডাক্তারকে দেখতে পাচ্ছি শহরের, যিনি খুব নাম করা ডাক্তার। তার ছেলে রয়েছে, তার ছেলে হলো সুকুমার। সে আজীবন ব্রহ্মচর্য পালন করে। সুকুমারকে দেখা যাচ্ছে, সুকুমার ছোটবেলা থেকে ব্রহ্মচর্য পালন করে বড় হয়েছে এবং সে বিবাহ করতে ইচ্ছুক নয়, বিবাহে অনিচ্ছুক। এবং সে যাতে বিবাহ করার জন্য তার মনের মধ্যে একটা সুপ্ত আশা জন্মায়, তার জন্য তার জামাইবাবু রয়েছে এবং বাড়ির অন্যান্য লোকেরা বিভিন্ন রকমভাবে তাকে চেষ্টা করছে যাতে সে সংসারী হয়। এবং প্রথম দিকে সে রাজি হচ্ছিল না, তারপরে গিয়ে তাকে অনেক কষ্টে বিয়ে করার জন্য রাজি করানো হলো। এবং রাজি যখন হলো তখন আর মেয়ে পছন্দ হচ্ছিল না। এবার তার পরিবারের লোকরা বিভিন্ন জায়গায় মেয়ে দেখে বেড়াচ্ছে এবং তারও যেমন পছন্দ হচ্ছিল না, তার পরিবারের লোকজনেরও পছন্দ হচ্ছিল না। কেন পছন্দ হচ্ছিল না? কারোর নাকটা বেশি মোটা, কারোর গায়ের রঙটা একটু বেশি কালো, কারোর চুল অল্প, মানে বিভিন্ন রকম শারীরিক একটা গঠনের জন্য মেয়েগুলোকে রিজেক্ট করা হচ্ছিল। এবং সেই রিজেকশনের ব্যাপারটা তাদের পরিবারের প্রত্যেকটা লোক খুব সুস্থভাবে ব্যাখ্যা করছে যে এই কারণের জন্য এই মেয়েটিকে আমরা বাতিলের দলে ফেলেছি। কেউ রোগা, কেউ মোটা, বিভিন্ন রকম আছে, সেগুলো গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবে। শুধুমাত্র এই পরিবারে একজনকেই দেখা গেছে ব্যতিক্রম, সে হলো সুকুমারের বাবা কৈলাস ডাক্তার। তিনি বারবার করে ব্যাখ্যা করছেন, বারবার করে, মানে তার মুখ দিয়ে গল্পকার যেন বলছেন যে না রে বোকা, সৌন্দর্যের ব্যাখ্যা এইভাবে শারীরিক অবয়ব দিয়ে হয় না, সৌন্দর্য মনে। এবং আসল যে সৌন্দর্য সেটা আমরা গল্পের শেষে গিয়ে দেখতে পাবো এবং গল্পের আলোচনার শেষেই আমি সেই কথাটা বলবো যে আসল সৌন্দর্য কোথায় লুকিয়ে রয়েছে। এই যে আমাদের জগৎ পরিচালিত হচ্ছে, সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, তার মধ্যে একটা অন্তর্নিহিত সত্তা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে। এবং এই অন্তর্নিহিত সত্তাটার পরিপূর্ণ বিকাশ হয় কীভাবে? হয়তো নতুন একটা জীব আসছে তার আকাঙ্ক্ষায়। যে আমরা একটা কবিতা পড়েছিলাম যে দাঁড়িয়ে আছে সকল পিতা সব শিশুর অন্তরে। এই যে সকল পিতা দাঁড়িয়ে থাকে সব শিশুর অন্তরে, এই কথাটার মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছিলেন এই ভবিষ্যৎ প্রজন্ম এবং পূর্ব প্রজন্ম এই যে যোগসূত্রটা স্থাপন করেছিলেন সেটার জন্য পিতা এবং পুত্রের সম্পর্কটাকে দেখানো হয়েছিল। তো এই গল্পেও সৌন্দর্য চেতনার ব্যাখ্যাটা কৈলাস ডাক্তার বলছেন, মানে লেখকের হয়ে, যে এই শারীরিক গঠনের মধ্যে দিয়ে সৌন্দর্য তত্ত্বের ব্যাখ্যা দেওয়া যায় না। শারীরিক সৌন্দর্য তত্ত্বের আধুনিক ব্যাখ্যা লুকিয়ে রয়েছে মানুষের মনে। এবং গল্পের শেষে এসে আমরা যদি দেখতে পাই যে সুকুমার, যার কথা বলছি, সে বিবাহ করতে অনিচ্ছুক, সে কোনো মতে বিয়ে করবে না। কিন্তু তুলসী নামে একটা মেয়ের বর্ণনা লেখক দেবেন, অসুন্দর এবং সমস্ত দিক থেকে কুৎসিত বলা যায়। সুবোধ ঘোষ একটি সমালোচনার জবাব হিসাবে উনি বলেছিলেন একটি গ্রন্থে যে সৌন্দর্যের ব্যাখ্যা সত্যিই নারী দেহের এই অপরিপূর্ণতার মাধ্যমে দেয়া যায় না। মোটা, কালো, বেটে, রোগা এগুলোর মধ্যে দিয়ে সৌন্দর্যের ব্যাখ্যা কিংবা অসুন্দর প্রতিস্থাপন করাটা অন্যায়। ব্যাখ্যা কিংবা অসুন্দর প্রতিস্থাপন করাটা অন্যায়। কিন্তু এখানে তুলসীকে কেন এইভাবে কালিমালিপ্ত একজন নারী হিসেবে দেখানো হয়েছে, যে ভয়ঙ্কর করাল মূর্তি হিসেবে তুলসীকে কেন গল্পকার দাঁড় করিয়েছেন? এই যে সুকুমারের মনে যে একটা ব্রহ্মচর্য হওয়ার জন্য সে যে তার জীবনটাকে সৌন্দর্যের আড়ালে একটা মুড়ে তুলেছে, এবং এই যে নারী দেহের অবয়বটাকে বোঝানো হচ্ছিল সৌন্দর্য, তার বিপরীতে তুলসীকে এতটাই খুঁতখুত করে দাঁড় করানো হয়েছে এটা বোঝানোর জন্য। এবং এই কিছুদিন পরে গল্পকার গল্পের যখন প্রেক্ষাপটটা চেঞ্জ করছেন, তুলসী মারা গেছে এবং কৈলাস ডাক্তার যে সিভিল সার্জন শহরে, তিনি তার পোস্টমর্টম করছেন। পোস্টমর্টম করার পরে তার বিভিন্ন সংলাপের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে আত্মহত্যা করেনি কিংবা গলায় দড়ি দেয়নি। তাহলে হয়েছিলটা কি মেয়েটা, কীভাবে মারা গেল? সে মুখ থেকে অনেক গ্যাজলা উঠছে, ফেনা উঠছে বলছে, তাহলে মারা গেল কীভাবে? যখন তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কৈলাস ডাক্তার কাটছে এবং পাকস্থলীটাকে কেটে দুভাগ করছে, আস্তে আস্তে তলপেটের দিকে দেখতে পাচ্ছে পাউরুটির সঙ্গে বেলেডোনা বিষ মিশিয়ে তাকে কেউ খাইয়ে দিচ্ছে। তখন সে
অবাক হয়ে দুধাপ যেন পিছনে ফিরিয়ে এসে টেবিলের উপর হাত দিচ্ছে। তাহলে এটা হত্যা, কেউ মার্ডার করেছে, এরকমভাবে সে একটা রিয়্যাক্ট করেছে। কিন্তু এই যে মার্ডারটা কে করেছে সেটাও কৈলাস ডাক্তারের অজানা নয়। হয়তো গল্পকার কোথাও এই কথাটা বলেননি যে কৈলাস ডাক্তার তার ছেলের কুকীর্তির কথা জানে। এই যে যে এত বছর ধরে ব্রহ্মচর্য পালন করে এসেছে, সে নিজের যৌন লালসা পরিতৃপ্তির জন্য ব্যবহার করেছে তুলসীর মতো একটা অসুন্দর মেয়েকে। তো এখানে এই জিনিসটাই দেখানো হয়েছে যে এই যে পুরুষের যৌন লালসা, সেটার জন্য কোনো সুন্দর মুখ কিংবা কোনো মুখের প্রয়োজন হয় না। নারী দেহ হলেই সেখানে নারী দেহই সেখানে সব কিছু। সেই কারণেই হয়তো আমাদের শহরে এত অন্ধকার গলির এখনও প্রচলন রয়েছে যে নারীর দেহটাই সমস্ত কিছু। নারী মনটা অথবা তার চারিত্রিক দিক কিংবা তার শারীরিক যে সৌন্দর্য, সেটার কোনো কিছু প্রয়োজন নেই। শুধু নারীর দেহটাই তার কাছে মূল আকর্ষণের বিষয়বস্তু। সেই কারণেই সুকুমার তুলসীর মতো একটা অসুন্দর মেয়েকে ভোগ করেছে। এবং যখন জানতে পেরেছে যে তুলসী অন্তঃসত্ত্বা, তখন তাকে পাউরুটির সাথে বেলেডোনা বিষ খাইয়ে তাকে হত্যা করেছে, তাকে এবং তার যে পেটের মধ্যে নবজাত শিশুটা রয়েছিল, সেই শিশুটাকেও সে তুলসী অন্তঃসত্ত্বা অবস্থাতে মারা গেছে, তাকেও হত্যা করেছে। এবং যখন কৈলাস ডাক্তার তার পোস্টমর্টম করছে, তখন গল্পকার ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে যে এই যে লাশ কাটা ঘরে তুলসী শুয়ে নেই, ওটা সেখানে শুয়ে রয়েছে আমাদের মধ্যবিত্তের সমাজ চেতনা, মধ্যবিত্ত সমাজ ব্যবস্থার যে মানুষের একটা অপরিণত মন এবং কুৎসিত মন। এই যে সুন্দরের আড়ালে একটা অসুন্দর মন লুকিয়ে রয়েছে, সেইটা যেন ওই লাশ কাটা ঘরের মধ্যে শুয়ে আছে তুলসীর মাধ্যমে। তুলসী এবং তার মৃত শিশুকে এখানে এই নগ্ন সমাজ ব্যবস্থার ধারক এবং বাহক হিসেবে দেখানো হয়েছে। এবং এই যে মধ্যবিত্তরা একটা নকল মুখোশকে ধ্বজাধারী করে দাঁড় করিয়ে রেখে দেয়, এখানে সেই এই সুবোধ ঘোষের সুন্দরম গল্পে সেই সৌন্দর্য বোধের সাজেস্টিভনেসটাই ধরা পড়েছে। যে এই যে যৌন লালসাটা সে পরিতৃপ্তি করেছে তুলসীর মাধ্যমে, এবং সেইটা লোকে জানে যাবে বলে তাকে হত্যা করার মতো জঘন্য কাজ করতেও সে পিছপা হয়নি। এই যে কিছু কথা শোনা যায় যে আমি বাইরে বেরোচ্ছি, আমি লোককে দেখানোর জন্য কিন্তু সাজিনি, এই কথাটা যতটা সত্যি তেমনি এটাও মিথ্যে নয় যে লোকে দেখবে বলেই হয়তো পরিপাটি হয়ে বেরোতে হচ্ছে। এই দুটো জিনিসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, কিন্তু আবার একটা মিলও রয়েছে। মানে আমি সমাজটাকে এড়িয়ে চলে যেতে পারছি না, এবং এড়িয়ে চলে যেতে পারছি না বলেই সুকুমার তুলসীকে মার্ডার করার মতো জঘন্য কাজ করতেও তার হাত কাঁপেনি। তো এই গল্পটার মধ্যে এইভাবে একদিকে কৈলাস ডাক্তারের মনে যে সুন্দরের ধারণা রয়েছে সেইটাকে একদিকে রাখা হয়েছে, এবং সুকুমারের মতো মধ্যবিত্ত সমাজে অনেক ভণ্ড পুরুষ রয়েছে যারা নিজেদের এই ভোগ লালসাকে পরিতৃপ্তির জন্য নারী দেহটাকেই সর্বস্ব বলে মনে করে। এই যে অসুন্দর একটা চেতনা, একদিকে সুন্দর এবং অসুন্দর চেতনার মধ্যে দ্বন্দ্ব দেখানোই এই ছোট গল্পটার, সুন্দরম ছোট গল্পটার মুখ্য উদ্দেশ্য। তোমাদের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।